আসি এই যে আন্দোলনটা হয়ে গেল, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব। সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান, সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ অভ্যুত্থান। আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন? আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে, এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া, এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা। তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে। একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে, সেগুলো শুধু না, মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায়, হুম, মানুষকে যাতে আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায়, এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হয়েছে। আজকে আমি দেখছিলাম, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ, এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের। এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে, মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ, কিন্তু সে কিন্তু মারা যায়নি। সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসেছে, অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হচ্ছে, এবং সে নিজেই দাবি করছে। এটা আমি আজকে পোস্ট দিয়েছি। হুম, তো এই ধরনের অনেক ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন, এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার হুম। একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল। আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল, আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে, এবং এইখানে আরেকটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত, যেটা হয় না যে চোর পালালে তো হুম, বুদ্ধি বাড়ে। হুম, হুম। তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, জি। কিন্তু আমাদের এরকম জায়গায় নিয়তের কি মধ্যে মনে হয় কোনো। আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো, মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা। একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা, একটার পর একটা ঘটনা ঘটে গেল। মাননীয় প্রধানমন্ত্রী তখন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এরকম স্লোগানে মুখরিত হলো। আমরা শুনলাম আপনাকে চেয়েছিলাম একটু অধিকার, হয়ে থামাই, গেলাম রাজাকার। শারমিন, মানে এই আপনাকে বক্তব্যগুলো কি আপনাকে একটু থামাই, শোভনীয় হয়েছিল? মানে এগুলোই কি মনকে বিষিয়ে আপনাকে তোলার একটা অন্যতম কারণ আপনাকে হয়ে দাঁড়িয়েছিল বলে আপনাদের আপনাকে বিশ্লেষণে পড়ে? আপনাকে একটু থামাই। এই যে আপনি বললেন না, তারপরে যে স্লোগানটা হয়েছিল, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এখানে কিন্তু একটা কারেকশন দিই আমি। ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা কোটা নিয়ে আন্দোলন করছিল, তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এর আগে পিছে আর কিছু ছিল না। ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে, এই স্লোগানগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে, হুম। এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটার আগে বা পিছে অন্য কিছু আছে, তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো। হুম, আমি এটা শুনেছি, ঠিক ওই দিন রাত্রিরে কিনা বলতে পারবো না, কিন্তু কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইটা পরের দিন, হুম, এইটা পরের দিন। ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো, এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম, আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম। আমরা বলেছি যে দেখো, ছাত্ররা কোটার চাচ্ছে, কি বলে, কোটা বাতিল চাচ্ছে, এটা তো আমরাও চাচ্ছি। হুম, ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান, তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে। 2018 সালে এই কোটা কোটা তো পরিপত্র দিয়ে আমরাই হুম। বাতিল করেছি। যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো, তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য। কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না। শুধু একটা পার্থক্য, তারা একটা জিদ করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে, এটা করা সেটা করা। আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া চলে গেছে, আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি। বাট ছাত্রদের যে দাবি, সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি। আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষেই, বিকজ উচ্চ আদালত তো আমাদের পরিপত্রের বিপক্ষে, সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল। তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত, তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি, তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কাজে এখানে কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য। হুম।
কিন্তু কিন্তু তুমি কি আমি কি তৎকালীন রাজাকার প্রধানমন্ত্রী রাজাকার। যেটি বললেন, দ্বিমত তো হুম। স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? মানে না না ছাত্ররা তো কেউ প্র- বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন, তাও কি বলা হয়েছিল? কেন এমন বক্তব্য আসলো? না মানে এতে দিয়ে আসলে না না ওই প্রশ্ন, হ্যাঁ, ওইটা তো একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ, ওইখানে একটা খেদ যেটা ওনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, এবং স্বাধীন করার পরে 75-এর 15 আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে। দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা হুম, আলাদা বিষয়টা ছিল। তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো, অ্যাজ ইফ এটাই একটা, বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাবে, যাওয়া হবে কেন বা কি, এই বিষয়টা নিয়ে আসলো, তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে, তাদের জন্যই তো, তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করব, নাকি রাজাকারের জন্য করা হবে? এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে। উনি একটা প্রশ্ন ছুড়ে হুম। দিলেন। অর্থাৎ উনি কিন্তু বলছিল, এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি। উনি বললেন যে হ্যাঁ, বাংলাদেশে যদি কারোর জন্য কিছু করতে হয়, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে সরকার, সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে, রাজাকারদের জন্য তো করবে না। নিশ্চয়ই, কিন্তু কাজে রাজাকারদের জন্য মুক্তিযোদ্ধাদের, করতে চাইলেই বা কি? মানে এই দাবিটাই বা কে করলো যে রাজাকারের নাতিপুতির জন্য করেন আপনি? না না, এইটা দাবির সাথে সম্পর্ক না। মুক্তিযোদ্ধাদের যেভাবে টার্গেট করা হলো, তো সেই, তখন উনি যেটা বুঝাতে চাইলেন যে হ্যাঁ, এটা তো বাই ডিফল্ট মুক্তিযোদ্ধা বনাম মুক্তিযোদ্ধাদের রাজাকার দ্বারা। চলে আসলো কেন? মানে কিছু একটা পছন্দ সেটা না হলেই সেখানে রাজাকারের সেটাই তো বিষয়টা আপনাকে চলে আসে? সেটাই তো ব্যাখ্যা করছি আপনাকে আমি হ্যাঁ, কেন আসলো। হ্যাঁ, প্লিজ। এটা তো আসবেই যে মুক্তিযোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতিপুতিরা পাবে বা এইভাবে যখন বলা হচ্ছে, তখনই তো উনি বললেন বাই ডিফল্ট যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরই তো করা হবে, তো রাজাকারদের করা হবে না। এটা তো একটা ডায়ালেক্টিভ রিলেশনশিপ আছে তো মুক্তিযোদ্ধার সাথে রাজাকারদের, আছে তো, যে যে দেশ স্বাধীন হলো এই দেশে তো মুক্তিযোদ্ধাদের করা হবে, রাজাকার মানে নাতিপুতি করা হবে নাকি? মুক্তিযোদ্ধা রাজাকারের কিন্তু বাইরে আমরা তো অনেক আমি সাধারণ শেষ মানুষ করি, রয়ে গেছি, না তাই না না? আমি শেষ করি। হ্যাঁ, অফকোর্স। তো যেহেতু মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে টার্গেট করা হচ্ছে, সেজন্য রাজাকার বিষয়টা আসছে। আপনার সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো। এটা আমার প্রশ্ন সবার কাছে। সেই প্রশ্নটা তো উনি ছুড়ে দিলেন, কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল? কেন নিল? কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে, তার বক্তব্যকে বিকৃত করে, তার হুম। এই স্লোগান, আচ্ছা নিল, ধরেন ভুল বুঝলো, আমি বুঝলাম, সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাইড? আপনি কিভাবে এই ঘৃণিত একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার? এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন, কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, বা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য, কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করেনি। হুম। তো তখন তো একটা তারা একটা বুঝতে পেরে একটা ঠিক টেনশন করলো, থাকে। কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন? মানে এর আগেও হ্যাঁ, 18তেও যখন কোটা আন্দোলন হয়েছে তখনও আমরা প্রধানমন্ত্রী বললেন শুনেছি না। সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি। তো মানে এই বিষয়টা কি না, বোঝা গেল পরে যে প্রধানমন্ত্রী তারা ঠিক করলো, কিভাবে করলো? এটা তো একটা জালিয়াতির মতন ঠিক করা। হ্যাঁ, নিজেকে রাজাকার দাবি করে পরের দিন এটা ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার বলি নাই। এটা আবার, এটাকে ঠিক করে বলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোনো ছাত্রদেরকে, আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয়নি। হুম, এটা একটা প্রশ্ন ছুড়ে দেয়, একটা ফিগার অফ স্পিচ হিসেবে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে, তাই বলে আপনি ওই স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে, রাজাকার রাজাকার? এটা তো দিতে পারেন না আপনি। হুম। ঢাকা ইউনিভার্সিটি সেই পবিত্র ক্যাম্পাসে, যেখানে 25শে মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে, এটা তো আপনি দিতে পারেন না। যাই হোক, তো ওইখানে তো টেনশনটা বাড়লো, আমি যেটা মনে করি। তো এখন যেটা হচ্ছে, যাই হোক, এখানে তো মানে এই অনেকগুলি ধরেন টেনশন বাড়ার ভুলভ্রান্তি কারণ বা হয়েছে। আবেগের কারণ, মন বিষিয়ে দেওয়ার যে কারণগুলোর কথা আপনি বলছেন, তার মধ্যে এটি একটা কারণ ছিল কিনা? এটি আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে মুক্তিযোদ্ধা আর রাজাকার যেন হ্যাঁ, সাধারণ মানুষ এটা মাঝখানে কোথাও হ্যাঁ, নাই। হ্যাঁ, 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 হ্যাঁ। না, এটা একটা অপরচুনিটি দিয়েছিল। জি। এটা একটা অপরচুনিটি দিয়েছে, সাধারণ মানুষ তো আর কোটার মধ্যে নাই। হুম, কোটা তো আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হচ্ছে, কারণ সাধারণ মানুষ তো এখানে আসছে না। সাধারণ মানুষের কাছে তো প্রশ্ন রাখা হচ্ছে, অ্যাড্রেস তো সাধারণ মানুষকে করা হচ্ছে, কাজে সাধারণ মানুষ এখানে আছে। কিন্তু যেহেতু কোটা ইস্যুটা সাধারণ মানুষকে ঘিরে না, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে, যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা রাখলেন। এটা বুঝতে মানে ইটস ভেরি সিম্পল একটা ইকুয়েশন এখানে। কিন্তু আমি মনে করি যে এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে, জি। এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে
এটাকে আবার অনেককে উত্তেজিত করার সুযোগ নিয়েছে, এটাও করেছে, এটাও হুম, ঠিক। সেটাও আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না। জি। জি। মানে এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গায় আপনি এটুকু বলছেন।